আজকের গল্পটা ১৯৭৫ সালে ঘটে যাওয়া ভারতের সত্য ঘটনার উপর নির্মিত। সেই সময় ভারত সরকার দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য পুরুষদের ভ্যাসিকটমি অপারেশন শুরু করেছিল, যে অপারেশনের মাধ্যমে পুরুষদের সন্তান জন্মদানের ক্ষমতাকে নষ্ট করে দেওয়া হয়। সেই সময় সারা দেশে প্রায় ৬২ লক্ষ পুরুষকে গণহারে ভ্যাসিকটমি অপারেশন করানো হয়। এই অপারেশন কেউ স্বইচ্ছাই করেছে, আবার কাউকে তো জোর করেই করানো হয়েছে। যাদেরকে জোর করে করানো হয়েছে তাদের মধ্যে আবার অনেকে অবিবাহিত ছিল, যার ফলে বিয়ের পর তাদের সুখী দাম্পত্য জীবন পুরোটাই নষ্ট হয়ে গিয়েছিল। তার মানে বুঝতে পারছেন কাহিনীটা ঠিক কতটা মারাত্মক। তো ঠিক তেমনই একটা ছেলের গল্প নিয়ে হাজির হয়েছি আজকে, যাকেও ওই সময় জোর করে অপারেশন করা হয়েছিল। কিন্তু বিয়ের পর ঠিকই তার স্ত্রী প্রেগনেন্ট হয়ে যায়, আর তখনই ঘটে সমস্ত রকম বিপত্তি। তো শেষ পর্যন্ত আর কি হয় সেটা জানতে হলেই দেখতে হবে কুহেলিকার আজকের গল্প শুক্রাণু। গল্পটা শুরু হয় ১৯৭৫ সালের প্রেক্ষাপটকে দেখি। তখন দেশে জরুরি অবস্থা চলছিল, আর এর ভিতর পুলিশ যাকে তাকে ধরে নিয়ে গিয়ে তাদের সন্তান জন্মদানের ক্ষমতাকে কেড়ে নিচ্ছে। তো চোখের সামনে এরকম একটা লোককে ধরে নিয়ে যেতে দেখে ইন্দ্র নামের এই ছেলেটা প্রতিবাদ করতে চায়, কিন্তু কিছু করে ওঠার আগেই তার বন্ধু ভানু তাকে থামিয়ে দিয়ে বলে, দোস্ত, দেশের অবস্থা খুবই খারাপ, তাই পুলিশের বিরুদ্ধে লাগতে যাস না। তাদের বিরুদ্ধে লাগতে গেলে এমন প্যাদানি খাবি যে ফ্যাক্টরিতে গিয়ে চেয়ারে আর বসতে পারবি না। আসলে এরা দুজন একটা ফ্যাক্টরিতে কাজ করত, তাই ভানু ইন্দ্রকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে ফ্যাক্টরির পথে নিয়ে যাওয়ার জন্য রাস্তায় একটা চায়ের দোকানে এসে বসে। ইন্দ্র তখন বিরক্ত হয়ে বলে যে, এখানে বসলি কেন? ভানু বলে, বিস্কুট খাবো তাই। এমন সময় সেখানে কিছু কলেজ ছাত্রীকে দেখে ভানু ভেতরে ভেতরে বেশ খুশি হয়ে যায়। তখন ইন্দ্র বলে যে, ও আচ্ছা, তুমি এই বিস্কুট খেতে এসেছো। এটা বলে ইন্দ্র ওই মেয়েগুলোর দিকে তাকাতেই আকৃতি নামের একটা মেয়ের দিকে তার চোখ আটকে যায়, মানে সে মুহূর্তের মধ্যেই ক্রাশ খেয়ে যায়। তাই সে এক দৃষ্টিতে তাকে দেখতে থাকে। আর আকৃতি যখন তার বন্ধুদের সঙ্গে সেখান থেকে চলে যায়, ইন্দ্র দেখে ভানু এক দৃষ্টিতে এখনো সেদিকেই তাকিয়ে আছে। ভানুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইন্দ্র বলে যে, মেয়ে দেখে এভাবে গলে গেলে আর মেয়ে পটানো যাবে না, বুঝলি? মেয়েদের সামনে বিড়াল নয়, বাঘ হতে শেখ। ভানু তখন বলে যে, তুমি বুঝি মেয়ে পটানোর উপর পিএইচডি করে এসেছো? ইন্দ্র বলে যে, বেটা, আজও তুই আমাকে চিনতে পারলি না। কিভাবে মেয়ে পটাতে হয় তুই আমার কাছ থেকে শিখে নিস। তো এরই মধ্যে আবার আকৃতি সেই দিক দিয়ে আসলে ইন্দ্র নিজেই সঙ্গে সঙ্গে বাঘ থেকে পুরো বেড়াল হয়ে যায়। আর সে তো আকৃতিকে দেখে রীতিমতো আইসক্রিমের মতোই গলে পড়তে শুরু করে। এরপর থেকে তো ইন্দ্র আকৃতিকে প্রতিদিন এক নজর দেখার জন্য নানান বাহানায় তাকে ফলো করত। একদিন সে আকৃতিকে ফলো করতে করতে তার বাড়ি পর্যন্তই পৌঁছে যায়, আর আকৃতি সেটা খেয়াল করে, কিন্তু সে তাকে কিছুই না বলে বাড়ির মধ্যে চলে যায়। আর ইন্দ্র ঠিক রোমিও স্টাইলে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তবে বাড়ির মধ্যে ঢুকে বাড়ির ওই পরিবেশ দেখার পর ইন্দ্র রোমিও তা ফুরুত করে উড়ে একদম বিড়াল হয়ে যায়। ঠিক এমন সময় পেছন থেকে আকৃতির মেজ ভাই রামচন্দ্র তার কাঁধে হাত দেয়, আর সে রামচন্দ্র দিকে ঘুরতেই বলে যে, এই, তুমি কি কুস্তিগির নাকি? ইন্দ্র তখন বলে যে, না, আমি তো কুস্তিগির নই, আমার নাম ইন্দ্র। তখন আর এক পাশ থেকে তার বড় ভাই রঘুচন্দ্র তার কাঁধে থাবা দিয়ে বলে যে, ঈদুল হোস আর বাদর হোস, তুই এখানে কি করছিস? ইন্দ্র তখন বলে, আমি আসলে কুস্তি শিখবো বলে ভাবছি, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু দেখতে এসেছি। ঠিক তখনই আকৃতির ছোট ভাই বালাচন্দ্র এসে বলে, অনেক দেখেছিস, চল এখন কুস্তি করবি। ইন্দ্র কি বলবে ভাবতে না ভাবতেই আকৃতির ৩ ভাই ইন্দ্রকে ধরে এনে পালোয়ানদের সঙ্গে কুস্তিতে নামিয়ে দেয়। আকৃতি তো জানে যে ইন্দ্র তাকে পটানোর জন্যই তার পিছু করেছিল, তাই তাকে পটাতে এসে ইন্দ্রকে ঠিক এভাবে ফেসে যেতে দেখে আকৃতি তো অনেক মজা পাচ্ছে। তো এরই মধ্যে একজন পালোয়ান ইন্দ্রকে কাঁধে তুলে নিয়ে কয়েকবার ঘুরিয়ে মাটিতে ফেলে দেয়। বেচারার প্রেম করতে এসে মন ঠিক করার বদলে কোমরটাই ভেঙে নিয়ে যায়। আর আকৃতি বাড়ির ছাদ থেকে এই সবকিছু দেখে আর অনেক হাসতে থাকে। এরপর রাতের বেলায় ভানু ইন্দ্রর কোমরে গরম ছেক দিচ্ছে আর বলছে, ভাই, তুই যে বাড়িতে গিয়েছিলিস, দিল্লির লোকজন সেই বাড়িটাকে রোমিওর কবরস্থান বলে, কারণ যে ছেলে আকৃতির প্রেমে পড়ে, আকৃতির ৩ পালোয়ান ভাই তার হাড়গোড় পুরোটা ভেঙে দেয়। তোর ভাগ্য অনেক ভালো যে তুই বাড়ি থেকে সশরীরে ফিরে আসতে পেরেছিস। এমনকি আকৃতির বাবা ভীষম লাখানি নিজেও একজন কুস্তি পালন, যদি জানতে পারতো যে তুই তার মেয়ের পিছনে ঘুরছিস, তোকে তো পুরোই মেরে সেই বাড়িতেই কবর দিয়ে দিত। তো পরের দিন ইন্দ্রর কাছে তার বাড়ি থেকে একটা চিঠি আসে। ইন্দ্র ওটা খুলে দেখে তার মা বাবা চিঠির সঙ্গে একটা মেয়ের ছবিও পাঠিয়েছে, আর সেখানে লিখেছে, আমরা তোমার সঙ্গে এই মেয়েটার বিয়ে ঠিক করেছি। এটা দেখে তো ইন্দ্র রাগে চিঠিটা টেবিলের ওপরে রেখেই শুয়ে পড়ে। চিঠিটা তখন মেঝেতে পড়ে থাকে দেখে ভানু সেটা তুলে নিতে মেয়েটার ছবি দেখতে পায়। তো পরের দিন সকালবেলা ইন্দ্র আবারও ভানুকে নিয়ে সে চায়ের দোকানে আসে। রামধোলাই খাওয়ার পরেও ইন্দ্র আবারও এখানে এসেছে, এটা দেখে আকৃতি আর তার বান্ধবীরা অনেক হাসাহাসি করে। এবং ইন্দ্র সত্যি সাহসী কিনা সেটা পরীক্ষা করার জন্য আকৃতির বান্ধবীরা সবাই মিলে তার দিকে আসতে শুরু করে। এটা দেখে তো ভানু ভয় পেয়ে গেলে ইন্দ্র বলে যে, ভয় পাস না, উঠে দাঁড়া এবং কনফিডেন্স নিয়ে সামনের দিকে এগিয়ে চল। এই বলে ইন্দ্র সামনে এগোতেই ভানু পেছন দিক থেকে দৌড় দেয়।
তখন মেয়েগুলো বলে যে, কি দুলা ভাই, এত কেলানি খাওয়ার পরেও আপনার প্রেম রোগ এখনো ভালো হয়নি? তখন আকৃতি বলে যে, আরে আগে এটাতে বলো যে আমাদের তিনজনের মধ্যে তুমি কাকে পছন্দ করো, আমাকে, একে নাকি ওকে? তো এইসব বলে তারা ইন্দ্রর সঙ্গে অনেক মজা করতে থাকে। তাদের এমন অবস্থায় দেখে এক মুরব্বী চাচা মনে করে যে ইন্দ্র হয়তো ইফটিজিং করছে, তাই ওই চাচা মিয়া তো ইন্দ্রকে ধাক্কা মেরে অনেক গালিগালাজ করতে থাকে। আর আঙ্কেলের রাগ দেখে আকৃতি খুবই ভয় পেয়ে যায়, তাই সেও ভয়ে কিচ্ছু না বলে সেখানে চুপচাপই দাঁড়িয়ে থাকে। এদিকে ইন্দ্র আকৃতিকে এরকম নীরব থাকে দেখে ভাবে যে হয়তো আকৃতি এটা প্ল্যান করেই করেছে, তাই সে অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। যা দেখে তো আকৃতিও খুবই কষ্ট পায়। আর রাতের বেলায় ইন্দ্র বাড়িতে বসে সেই কথাই ভাবছিল। এটা দেখে ভানু বলে যে, ভাই তুই ভুল রাস্তায় হাঁটতে শুরু করেছিস, তাই পেছনে ফিরে আয় আর আমাকে বল যে কালকে তোর চিঠির সঙ্গে যে মেয়েটার ছবি দেখলাম সেটা আসলে কে? ইন্দ্র তখন খুব মন খারাপ করে বলে যে, আমার মা বাবা ওর সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি তো আকৃতিকে ভালোবাসি। এটা শুনে ভানু বলে যে, ইন্দ্র ওই আকাশের চারটার দিকে একবার দেখ, মনে কর ওটা তোর আকৃতি। আর মাটিতে যে ফুলটা ফুটে আছে ওই গাঁদা ফুলটার দিকেও একবার দেখ, মনে কর এটা তোর মা বাবার পছন্দ করা সেই মেয়েটা। এখন তুই যদি সারাক্ষণে চাঁদের দিকে হা করে তাকিয়ে থাকিস, তারপরে কিন্তু তুই চাঁদকে কখনোই কাছে পাবি না। আর ঠিক সেই সময়ের মধ্যেই কেউ না কেউ ফুটে থাকা ওই গাঁদা ফুলটাকে ঠিকই তুলে নিয়ে যাবে। কথাটা শুনে ইন্দ্র মুহূর্তের মাঝেই থমকে যায়। আর রাতের বেলায় ইন্দ্র তার মায়ের পাঠানো মেয়েটার ছবিটা মনোযোগ দিয়ে দেখতে থাকে, আর কি করবে সেটাই ভাবছে। তো অনেক ভাবার পর ইন্দ্র বলে ওঠে যে, তুমিই আমার গাঁদা ফুল। তাই পরের দিন সকালে ইন্দ্র বিয়ে করার জন্য গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু মাঝপথে এসে দেখতে পায় যে দুইজন লোক একজন বয়স্ক মধ্য লোককে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। ইন্দ্র তখন মনে করে যে লোকটাকে হয়তো কিডন্যাপ করা হচ্ছে, তাই সে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই লোকগুলোর সঙ্গে সে শক্তিতে পেরে ওঠে না। ইন্দ্র পাশে থাকা একজন পুলিশের কাছে ছুটে গেলে উল্টো পুলিশ তো ইন্দ্রকেই ধরে নিয়ে যায়। তখন ইন্দ্র সেখানে গিয়ে দেখতে পায় যে পুলিশ আরো অনেক লোককে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। এবার ইন্দ্র বুঝতে পারে যে এই লোকদের ভ্যাসিকটমি কার্যক্রম চলছে, আর বুঝতে পেরে সে ওখান থেকে সঙ্গে সঙ্গে দৌড় দেয়, কিন্তু পুলিশ তাকে আবারও ধরে ফেলে আর জোর করে একটা গাড়িতে উঠিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা সেই জোর করে ধরে আনা লোকগুলোকে একটা হসপিটালের কাছে নিয়ে আসে। তো পুলিশ বাস থেকে নামিয়ে সবাইকে জোর করে হসপিটালের মধ্যে নিয়ে যায়। তখন ইন্দ্র নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাদের কোনো কাজ হয় না। পুলিশ আর কিছু লোকজন মিলে ইন্দ্রকে ভ্যাসেক্টমি করানোর জন্য জোর করে ভেতরে ঢুকিয়ে দেয়। একজন ওয়ার্ড বয় ইন্দ্রকে বেডের সঙ্গে ঠেসে ধরে, আর ইন্দ্র তাদেরকে বলে যে, ভাই 2 দিন পর আমার বিয়ে, প্লিজ তোমরা আমার এভাবে সর্বনাশ করো না। কিন্তু কে শোনে কার কথা? সরকারের দেওয়া টার্গেট পূরণ করার জন্য ডক্টর ইন্দ্রর কথায় কান না দিয়ে তার অপারেশন শুরু করে দেয়। একটু পরে ইন্দ্র খোঁড়াতে খোঁড়াতে বাইরে বের হয়। ইন্দ্রর মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে সে মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছে, কারণ এটা তো হওয়ারই কথা, তাই না? 2 দিন পর বেচারার বিয়ে, কিন্তু বিয়ে হওয়ার 2 দিন আগে এসে তার বাবা হওয়ার ক্ষমতা চিরদিনের মতোই হারিয়ে ফেলেছে। তাই এর থেকে কষ্টের আর কি হতে পারে বলুন তো? তবে মজার ব্যাপার হলো ওই অপারেশনটা করানোর জন্য সরকার থেকে ইন্দ্রর হাতে কিছু উপহারও ধরিয়ে দেওয়া হয়েছে। আর সব থেকে অবাক করা বিষয় হলো এই অপারেশনের জন্য সরকার থেকে তাকে একটা ঘড়িও উপহার দেওয়া হয়েছে। মানে ওই যে কথাই বলে না, জুতো মেরে গরুদান আর কি। যাই হোক, তো ইন্দ্র তো কোমরে ব্যথা নিয়ে কোনো মতে তার বাড়িতে আসে। সে বাড়িতে আসলে সবাই তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। ইন্দ্রর এই সময় মন ভালো না থাকলেও সে মনের কষ্টটা মনে রেখে সবার সঙ্গে হাসি মুখে কথা বলে। একটা পর্যায়ে সে ঘরের মধ্যে এসে কান্নায় ভেঙে পড়ে। বিয়ের 2 দিন আগে যে তার জীবনে এমন একটা ঘটনা ঘটবে এটা সে নিজেও কখনো কল্পনা করেনি, কিন্তু কি আর করার, বিয়ের সমস্ত ব্যবস্থাই হয়ে গিয়েছে। তাই নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও পরিবারের মান সম্মানের কথা চিন্তা করে ইন্দ্র এই বিয়েটা করতে রাজি হয়ে যায়। এরপর বিয়ের রাতে ইন্দ্রর বড় ভাই ইন্দ্রকে শেরওয়ানি পরে দিতে থাকে আর বলে যে, দেখ তোকে একদম রাজপুত্রের মতোই লাগছে। ইন্দ্র তখন কোনো কথা না বলে হঠাৎ করে তার বড় ভাইকে জড়িয়ে ধরে আর অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। ইন্দ্রর বড় ভাই বুঝতে পারে না যে হঠাৎ করে সে এমন আচরণ করছে কেন, তাই সে ইন্দ্রকে বলে, কি হয়েছে তোর, তুই কি কোনো মেয়েকে ভালোবাসিস? ইন্দ্র তখন মাথা নাড়িয়ে বলে যে, না সেরকম কিছু না, একটু নার্ভাস লাগছে আর কি। এটা শুনে ইন্দ্রর বড় ভাই বলে যে, বিয়ের আগে সবারই এরকম হয়, তবে ভয়ের কিছু নেই। এরপর ইন্দ্র বর সেজে ঘোড়ায় চড়ে বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে চলে আসে। সেখানে গিয়ে ইন্দ্র মন খারাপ করে তার হবু বউ রিমার পাশে গিয়ে বসে থাকে। এটা দেখে রিমার চাচাতো ভাই বান্টি এসে বলে যে, কি দুলা ভাই, রিমাকে আপনার পছন্দ হয়নি বুঝি? এরপর বান্টি আবার মজা করে রিমাকে বলে যে, রিমা ভেবে দেখ, তুই ইন্দ্রবাবুকে বিয়ে করবি নাকি আমাকে বিয়ে করবি? আমাকে বিয়ে করলে তুই সারা জীবন বাপের বাড়ি কাছেই থাকতে পারবি। ঠিক এমন সময় ইন্দ্রর বড় ভাই এসে বান্টিকে তাড়িয়ে দেয়, আর ইন্দ্র কানে কানে এসে বলে যে, এটা কোনো ফাঁসির মঞ্চ নয় যে এভাবে মন খারাপ করে থাকতে হবে, মুখে একটু হাসি আন। তো এটা শুনে ইন্দ্র একটা ফেক হাসি আনে। আর অবশেষে ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ের কাজ শেষ হয়ে গেলে ইন্দ্র যখন রিমাকে সিঁদুর পরাতে যাবে, ঠিক সেই সময় রিমার মুখ দেখে সে একদম মুগ্ধ হয়ে যায়। তার বউ যে এতটা সুন্দরী হবে ইন্দ্র কখনো কল্পনায় ভাবতে পারেনি।
তো বিয়ে শেষে ইন্দ্র বাসার ঘরে ঢুকে দেখতে পায় যে রিমার চাচাতো ভাই বান্টি আগে থেকে বাসার ঘরে বসে রিমার সঙ্গে দুষ্টুমি করছে। এর মাঝে ইন্দ্র ভাবি এক গ্লাস দুধ নিয়ে আসে এবং বান্টিকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। বান্টি যাওয়ার আগে বাসার ঘর থেকে একটা ফুল ছেড়ে রিমাকে গিফট করে এবং সেখান থেকে চলে যায়। ইন্দ্রর ভাবি দুধের গ্লাসটা রিমার হাতে ধরিয়ে দিয়ে সে ওখান থেকে চলে গেলে ইন্দ্র রিমার পাশে না বসে খাটের অপর পাশে গিয়ে বসে। রিমা তখন নিজে এসে ইন্দ্রর কাছে দুধের গ্লাসটা ধরিয়ে দিয়ে গেলে ইন্দ্র দুধটা খেয়ে নিয়ে কোনো কথা না বলে দুম করে মাথা ঘুরিয়ে শুয়ে পড়ে। এটা দেখে তো রিমা কিছুটা অবাক হয়ে যায়। তাই ইন্দ্র খাটের যেদিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে রিমাও সেই দিকে এসে বসে পড়ে। কিন্তু রিমা বসে পড়তে ইন্দ্র আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। রিমা তো এসব দেখে কিছুই বুঝতে পারে না যে কি হচ্ছে। ঠিক তখনই আমরা টেবিলের পর সেই ঘড়িটাকে দেখতে পাই যেটা ইন্দ্রকে ভ্যাসেক্টমি করানোর সময় দেওয়া হয়েছিল। তার মানে কাহিনী যে কি সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তো পরের দিন সকালে আমরা দেখতে পাই যে ইন্দ্র যে পোশাকে শুয়েছিল এখনো সেই পোশাকেই আছে। ঠিক এমন সময় ইন্দ্রের ভাবি ঘরে এসে ইন্দ্রকে ডেকে তোলে আর তাকে একটা গামছা নিয়ে গোসল করে নিতে বলে। কিন্তু ইন্দ্রর ভাবে বিছানার দিকে তাকিয়ে দেখে বিছানাটা কাল রাতে যেমন ছিল এখনো ঠিক সেরকমই আছে। এটা দেখে ইন্দ্রর ভাবি বাইরে এসে রিমাকে সাইডে ডেকে নিয়ে গিয়ে বলে, কি ব্যাপার, তোমাদের বিছানাটা কাল রাতে যেরকম ছিল এখনো সেরকমই আছে, কাহিনী কি বলো তো? তখন রিমা বলে যে, ভাবি আপনি কাল চলে যাওয়ার পরে সে দুম করে ঘুমিয়ে পড়েছিল। এইটা শুনে ইন্দ্রর ভাবি বলে যে, আরে পাগলি তুই ডেকে তুলিসনি কেন? আসলে ইন্দ্র একটু লাজক টাইপের, তাই ওর আশা থাকলে হবে না, তোকেই শুরু করতে হবে। তো পরের দিন রাতে পাশের রুমে রোমান্টিক একটা গান বাজছিল। রিমা তো তার ভাবির কথা মতোই চেষ্টা করছিল। রিমা ইন্দ্রর হাতটা স্পর্শ করে, কিন্তু ইন্দ্র তো ঝটকা মেরে রিমার কাছ থেকে হাতটা সরিয়ে নেয়। কিন্তু রিমা এতেও হাল ছাড়ে না। সে তার মাথার চুলগুলো নিয়ে ইন্দ্রের মাথার উপরে রাখে আর এইগুলো সে সরিয়ে দিয়ে জড়সড় হয়ে যায়। রিমা তো এতেও হাল ছাড়ে না। এবার সে ইন্দ্রর কাছে এসে পেছন থেকেই তাকে জড়িয়ে ধরে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। রিমা তাই উঠে বসে তার বুকের ওপর থেকে আঁচলটা সরিয়ে বাতাস করতে থাকে আর বলে যে, উফ অনেক গরম লাগছে। এরই মধ্যে ইন্দ্র অস্থির হয়ে বিছানা থেকে উঠে বসে রিমার দিকে তাকিয়ে সেও কন্ট্রোল হারিয়ে ফেলে আর আস্তে আস্তে রিমার দিকে এগিয়ে আসে। রিমা ভাবে যে তার ওষুধে হয়তো কাজ হয়েছে, কিন্তু ইন্দ্র তার বালিশটা নেওয়ার জন্য এগিয়ে এসেছিল। তাই ইন্দ্র বালিশটা নিয়ে চুপচাপ রিমার কাছ থেকে চলে আসে। এদিকে ইন্দ্রর ভাই ভাবি এসব রোমান্টিক গান বাজাচ্ছিল যাতে ইন্দ্র একটু রোমান্টিক হতে পারে। কিন্তু ইন্দ্রকে এভাবে বেরিয়ে আসতে দেখে তার ভাবে বলে যে, কি ব্যাপার, বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? ইন্দ্র তখন বলে যে, ঘরের মধ্যে অনেক গরম লাগছে তাই ছাদে ঘুমানোর জন্য যাচ্ছি। ইন্দ্রর ভাবি তখন বলে যে, ছাদে বুঝি বরফ পড়ছে তাই না, যাও ঘরে যেয়ে ঘুমাও। ইন্দ্র তখন উপায় না পেয়ে আবারও ঘরের মধ্যে চলে যায়। ওদিকে রিমা ততক্ষণে হাল ছেড়ে দিয়ে শুয়ে পড়েছে। তাই এবার কোনো টেনশন ছাড়াই ইন্দ্র তার পাশে গিয়ে শুয়ে পড়ে। তো পরের দিন সকালে এই বিষয়টা নিয়ে তাদের ভাই ভাবি তাদের বাবা আর দাদির সঙ্গে আলোচনা করে। তারা যেহেতু ইন্দ্রর ভ্যাসেক্টমি অপারেশনের ব্যাপারে জানে না, তাই সবাই ভাবছে যে ইন্দ্রর হয়তো কোনো গোপন রোগ আছে যার কারণে সে রিমার কাছে যেতে ভয় পাচ্ছে। এই জন্য পরের দিন সকালে ইন্দ্রর ভাই তাকে জোর করে কবিরাজের কাছে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর এদের দুজনকে যাতে কবিরাজ বা অন্য কেউ চিনতে না পারে সেই জন্য তারা মানকি টুপি পরে নেয়। তো ইন্দ্রর ভাই ইন্দ্রকে কবিরাজের ঘরে ঢুকিয়ে দিলে কবিরাজ ইন্দ্রর কাছে জানতে চায় যে তার সমস্যাটা কি। তখন ইন্দ্র বলে যে, 2 দিন আগে আমার বিয়ে হয়েছে, এর মধ্যে আমার বাড়ির সবাই জেনে গিয়েছে যে আমি কিছুই করতে পারছি না, আর আমি এই জন্য কিছু বলতেও পারছি না, কারণ বিয়ের 2 দিন আগে আমাকে জোর করে ভ্যাসেক্টমি অপারেশন করানো হয়েছে। এটা বলে ইন্দ্র সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু কবিরাজ বলে যে, আরে এটার কোনো চিকিৎসা নাই, ঠিক আছে, তবে একটা উপায় আছে। এটা শুনে আবার ইন্দ্র বসে পড়ে। তখন কবিরাজ বলে যে, ভ্যাসেক্টমি অপারেশনের কারণে তোর বাবা হওয়ার ক্ষমতাটা হারিয়েছিস, কিন্তু বউকে খুশি করার ক্ষমতা তো এখনো হারাসনি, তাই না? তো এই কথা শুনে ইন্দ্রর চোখে মুখে আবার হাসি ফুটে ওঠে। আর কবিরাজ তখন বলে যে, বাবা হওয়া না হওয়া নিয়ে পরে ভেবো, আগে বউকে নিয়ে ভাবো যাও। তো এই বলেই কবিরাজ তাকে একটা আতর দিয়ে বলে, এটা 2 কানের পাশে লাগাবি। তো কবিরাজের কথা মতো রাতের বেলায় এসে কানের পাশে আতর লাগিয়ে বউয়ের কাছে আসতে দেখে যে বউ ঘুমিয়ে পড়েছে আর মশা মারার ছলে আওয়াজ করে সে রিমাকে জাগানোর চেষ্টা করে। রিমার ঘুম ভাঙে ঠিকই, কিন্তু সে ঘাপটি মেরে কাহিনীটা বোঝার চেষ্টা করে। তখন ইন্দ্র উপায় না পেয়ে রিমাকে ডাক দিয়ে বলে যে, রিমা ঘুমাচ্ছ? রিমা এবার আসল কাহিনীটা বুঝতে পারে। সে বলে যে, না ঘুমায়নি, আমাকেও খুব মশা ধরছে। তাই এবার ইন্দ্র বলে যে, ও আচ্ছা, তোমার আমার বাড়ি কেমন লাগছে? রিমা তখন বলে যে, বাড়ি আমার ভালোই লেগেছে। তখন ইন্দ্র বলে যে, বাড়ি ভালো লেগেছে, আমাকে ভালো লাগেনি। রিমা তখন বলে যে, আপনি তো আপনাকে জানার সুযোগই আমাকে দেননি। এটা শুনে ইন্দ্র বলে যে, আসলে আমি অনেক ক্লান্ত ছিলাম। রিমা বলে যে, ক্লান্ত ছিলেন নাকি আমাকে পছন্দ হয়নি বলেন তো? ইন্দ্র বলে যে, আরে না, আমি তো তোমাকে আমার গাঁদা ফুলে ভেবেছিলাম, কিন্তু তুমি তো পুরো গোলাপের বাগান। আর এগুলো বলতে বলতে তারা দুইজন একদম কাছাকাছি চলে আসে। তো এরপরে আমরা দেখতে পাই রিমা ইন্দ্রর বুকে মাথা দিয়ে শুয়ে আছে
আর তাদের দুজনকে বেশ খুশি দেখাচ্ছে। তো এদের মধ্যে এত দিন ধরে যে সমস্যা ছিল সেটাও মিটে গিয়েছে এবং তাদের দুইজনের দাম্পত্য জীবন বেশ সুন্দরভাবেই চলতে থাকে। মাঝে মাঝে দুইজন মিলে এখানে সেখানে ঘুরতেও যায়, আবার কখনো সিনেমাও দেখতে যায়। রিমা আইসক্রিম খেতে অনেক পছন্দ করে, তাই ইন্দ্র সুযোগ পেলে রিমাকে আইসক্রিম খাওয়ায়। এরপর যতটা সময় তারা বাড়িতে থাকে ততটা সময় পরিবারের সঙ্গে মজা করেই কাটায়। এভাবেই চলতে চলতে ইন্দ্রর ছুটি শেষ হয়ে আসে, যে কারণে সে রিমার কাছ থেকে বিদায় নিয়ে আবারও কাজে জয়েন করে। কিন্তু দুজনের মাঝে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসার মনের টান একদমই কমে না। কাজের ফাঁকে সুযোগ পেলে দুজনের মনের কথাগুলো চিঠিতে লিখে একজন আরেকজনকে পাঠিয়ে দেয়। গল্প স্বল্প আর খুনছুটি করতে করতে 2-3 মাস চলে যায়। একদিন ফ্যাক্টরি থেকে বাসায় এসে ঢুকতেই ভানু দরজার কাছে একটা চিঠি পায়, যেটা ইন্দ্রর বাবা পাঠিয়েছে। তো ভানু সেটা জোরে জোরে পড়তে শুরু করে। প্রিয় পুত্র, তোমাকে একটা জরুরি খবর জানানোর জন্য চিঠিটা লিখেছি। গতকাল বৌমা একটু অসুস্থ হয়ে পড়েছিল, তাই একজন ডাক্তারকে বাসায় ডেকে এনেছিলাম। ডক্টর বৌমাকে দেখার পর সুখবর দিয়েছে, তুমি বাবা হতে চলেছ। কিন্তু রিমা প্রেগনেন্ট, এটা শুনে ইন্দ্রর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ইন্দ্র তো খুব ভালো করেই জানে সে কখনোই বাবা হতে পারবে না, তাই রিমার পক্ষ প্রেগনেন্ট হওয়া কোনোভাবেই পসিবল নয়। সে তখন মনে করে যে নিশ্চয় রিমার অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে, আর এটা ভেবেই তো ইন্দ্রর মাথা পুরোপুরি গরম হয়ে যায়। এদিকে ভানু চাচা হওয়ার আনন্দে লাফালাফি করতে শুরু করে। তো ভানু খুশির ঠেলায় তো ইন্দ্রর সঙ্গে মজা করতেই শুরু করে। ইন্দ্র তখন ভানুকে ধাক্কা দিয়ে ফেলে অন্য ঘরে চলে যায়। ইন্দ্রর এমন আচরণ দেখে তো ভানু রীতিমতো অবাক হয়ে যায়। এরপর ভানু ইন্দ্রের ভ্যাসেক্টমি করানোর ব্যাপারে সবকিছু শুনে বলে যে তোর সঙ্গে এত কিছু ঘটে গিয়েছে, অথচ তুই আমাকে একবারও জানাসনি। ইন্দ্র তখন কোনো জবাব না দিয়ে কাঁদতে থাকে। ভানু তখন বলে যে ছবি দেখে তো ভাবিকে আমি অনেক ভালো মেয়ে বলেই মনে করেছিলাম। এটা শুনে ইন্দ্র টেবিলের উপর রাখা রিমার ফটোটা আবারও হাতে তুলে নিয়ে দেখতে থাকে, আর রাগে তো সেটা মাটিতেই ছুঁড়ে ফেলে দেয়। এরপর ইন্দ্র মনের কষ্টে উল্টাপাল্টা জিনিসও খাওয়া শুরু করে, আর ভাবতে শুরু করেছে বিয়ের দিন রিমার কাজিন বান্টি রিমার সঙ্গে অনেক দুষ্টমি করছিল, যেগুলো একদম স্বাভাবিক ছিল না। তার মানে হয়তো বান্টি এবং রিমার মধ্যে গোপন কোনো সম্পর্ক আছে। এসব ভেবে ইন্দ্র ভয়ে আটকে ওঠে আর ভেতরে ভেতরে রাগে ফুলতে শুরু করে। পরের দিন ইন্দ্র ফ্যাক্টরিতে কাজ করার সময় একজন ইন্দ্রকে জানায় যে তার বাড়ি থেকে কল এসেছে। ইন্দ্র অফিসে এসে কলটা রিসিভ করতে ওপাশে রিমা কথা বলে ওঠে, কিন্তু রিমার কণ্ঠ শুনতে ইন্দ্রর মনটা খারাপ হয়ে যায়। রিমা তখন ওপাশ থেকে ইন্দ্রর খোঁজ খবর নিতে থাকলে ইন্দ্র ছোট ছোট কথা বলে সেগুলোর উত্তর দিতে থাকে। রিমা বলে যে তুমি নিশ্চয়ই খুশির খবরটা পেয়েছো। ইন্দ্র তখন বলে যে এটা তোমার জন্য খুশির খবর হলেও আমার জন্য নয়। রিমা তো অবাক হয়ে যায়। সে বলে যে মানে? ইন্দ্র তখন বলে যে আমি যা বলেছি সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আর এটা বলে ইন্দ্র কলটা কেটে দেয়। হঠাৎ ইন্দ্রকে এমন কথা বলতে শুনে রিমা তো কিছুই বুঝতে পারছে না। তখন ইন্দ্র ভাবে রিমার মন খারাপ দেখে তার কাছে সে জানতে চায় কি হয়েছে। রিমা তখন বলে যে ভাবি, আপনার দেবর মনে হয় এই বাচ্চাটাকে নিতে চায় না। এটা শুনে রিমার ভাবি বলে যে ধুর পাগলি, তোর মনে নেই বিয়ের কয়দিন সে কেমন টেনশনে ছিল? আসলে ও একটু দায়িত্ব নিতে ভয় পায়, এই জন্য এরকম করছে। কিন্তু সন্তানটা হোক, দেখবি সবকিছুই ঠিক হয়ে যাবে। এটা শুনে রিমার মনটা একটু হালকা হয়। এদিকে ইন্দ্র তো মনের কষ্টে খাওয়া দাওয়া সবই বন্ধ করে দিয়েছে এবং ঘরবন্দি হয়ে সারাক্ষণ শুধু এসব নিয়েই ভাবছে। ভানু ইন্দ্রকে এসে অনেক বোঝানোর চেষ্টা করে যে সারাক্ষণ এভাবে মন খারাপ করে বসে থাকলে কোনো কিছুর সমাধান হবে না। যা হয়েছে ভুলে যা, ভালো থাকার চেষ্টা কর। ভাবি যদি অন্য কারোর সঙ্গে সুখে থাকে তাহলে তোরও উচিত ভাবিকে অন্য কারোর সঙ্গেই থাকতে দেওয়া, আর তুইও তোর মতো করে খুশি থাকার চেষ্টা কর। তো পরের দিন সকালেই ইন্দ্র ফ্যাক্টরিতে যাওয়ার আগে রেডি হচ্ছিল। ঠিক এমন সময় দেখতে পায় যে আকৃতি তার বাড়ির পাশ দিয়ে কোথাও যেন একটা যাচ্ছে। আকৃতিকে দেখে ইন্দ্র খুশি হয়ে যায়, কিন্তু সেই মুহূর্তে তার মনে পড়ে যে সে তো এখন বিবাহিত। তাই সে আকৃতিকে এড়িয়ে ঘরের মধ্যে চলে যায়, যেটা দেখে আকৃতির মনটা তো খুবই খারাপ হয়ে যায়। এরপর সকালে কি ইন্দ্রকে ডাকতে শুরু করলে ইন্দ্র তো রুমের বাইরে এসেই পুরো অবাক হয়ে যায়। সে দেখে যে আকৃতির 2 কুস্তিগির ভাই এসেছে। তারা ইন্দ্রকে বলে যে আরে ভাই, তুমি গ্রাম থেকে এসেছো অথচ আমরাই জানি না? জানো আকৃতি কতদিন ধরে তোমার অপেক্ষা করে আছে? এবার চলো, বাবা তোমাকে দেখতে চেয়েছে। এটা শুনে তো ইন্দ্র পুরোপুরি ঝটকা খেয়ে যায়। আর এরপর দেখা যায় যে আকৃতির ভাইরা ইন্দ্রকে তুলে নিয়ে এসেছে। তো এরপর তাকে আকৃতির বাবার সামনে বসিয়ে দেওয়া হয়। সে তাকে জিজ্ঞাসা করে যে এই তুমি কতদূর পড়াশোনা করেছো? তখন ইন্দ্র বলে যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং এখন একটা চাকরি করছি। আকৃতির বাবা বলে যে কোথায় চাকরি করিস? তখন ইন্দ্র বলে যে শ্রীধাম মিলে আমি সুপারভাইজার হিসেবেই কাজ করি। আকৃতির বাবা ইন্দ্রকে এসব প্রশ্ন করছিল, আর অপরদিকে আকৃতি দূর থেকে দাঁড়িয়ে এসব কিছু দেখছিল আর মনে মনে অনেক খুশি হচ্ছিল। মানে ইন্দ্র যখন থেকে আকৃতিকে লাইন মারতো, আকৃতি তখন ইন্দ্র প্রেমে পড়ে গিয়েছিল। সে শুধুমাত্র একটু ইন্দ্রকে বাজিয়ে দেখছিল। তো এর মাঝে তো ইন্দ্র আবার বিয়ে করতে গ্রামে চলে গিয়েছিল। তাই আকৃতি ইন্দ্রকে দেখতে না পেয়ে পুরো অস্থির হয়ে তার বাবাকে বলেছে যে সে ইন্দ্রকেই বিয়ে করতে চায়। আকৃতির বাবাও রাজি হয়ে গিয়েছে।
তো আকৃতির বাবা ইন্দ্রর সঙ্গে কথাবার্তা শেষ করে তার ছেলেদেরকে বলে যে আকৃতিকে ঘরে নিয়ে যা। এটা শুনে তো আকৃতি খুবই খুশি হয়ে আগে থেকেই ঘরের মধ্যে চলে যায়। এরপর তারা ইন্দ্রকে জোর করে আকৃতির ঘরে এনে বসিয়ে দেয়। আর আকৃতি তো তার সামনে বসে থেকে লজ্জায় পুরো লাল হয়ে যাচ্ছে। তো একটু পরে আকৃতি ইন্দ্রের কাছে এসে বলে যে দেখো, সেদিন রাস্তার উপরে যা ঘটেছিল তার জন্য কিন্তু আমি দায়ী ছিলাম না। এমনকি ওই দিনের ঘটনার পর থেকে আমার নিজের কাছে খুবই খারাপ লেগেছে। এই বলে আকৃতি হাত জোর করে তার কাছে ক্ষমা চাইলে ইন্দ্র আকৃতির হাত ধরে ফেলে। আর এই সময় আবার ইন্দ্রকে অনেক খুশি দেখাচ্ছিল। তার মানে সে রিমাকে মুক্ত করে দিয়ে রিমার থেকে দূরে সরে এসে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তারপর আর কি, ইন্দ্র রিমার চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়ে আকৃতির সঙ্গে জীবনের নতুন চ্যাপ্টার শুরু করে দেয়। খুব অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে ঘনিষ্ঠতা অনেক বেড়ে যায়। আর সুযোগ পেলে আকৃতি ইন্দ্রর বাড়িতে চলে আসে। আকৃতির বাবা আর ভাই যেহেতু রাজি ছিল, তাই আকৃতি এই সুযোগটা নিয়ে নেয়। বাড়িতে ইন্দ্রর সঙ্গে সে টুকটাক রোমান্স করে। এদিকে ইন্দ্রের বউ তো চিঠি পাঠিয়েই যায়, কিন্তু ইন্দ্র সেগুলো না পড়ে ছিঁড়ে ফেলতে শুরু করে। এরই মাঝে একদিন আকৃতির বাড়িতে কুস্তি প্রতিযোগিতার আয়োজন শুরু হয়ে যায়। আকৃতি ইন্দ্রকে ডেকে আনে। তখন ইন্দ্র বলে যে আমাকে ডেকে এনেছে কেন? আকৃতি বলে তোমাকে দিয়ে কুস্তি খেলাবো তাই। তো একটু পরে আকৃতির পাশের রুম থেকে কুস্তি খেলার পোশাক পরেই ভেতরে ঢোকে। আর এবার তো বুঝতে পারছেন তাদের মধ্যে কি কুস্তি হবে। তাদের লক্ষণ কিন্তু একটুও সুবিধার না। তাই চলুন আগে ভাগে আমরা কেটে পড়ি। যাই হোক, আপনারা যেটা ভাবছেন সেটাই ঘটেছে। তো এই সিন শেষ হয়ে যাওয়ার পর আকৃতি এবং ইন্দ্র তো অনেক খুশি হয়ে যায়। আর ইন্দ্র তার বাসা থেকে বেরিয়ে ভানুকে নিয়ে খুশিতে খুশিতে গল্প করতে করতেই বাড়ি ফেরে। কিন্তু বাড়ি ফেরার পরেই তারা কাকে যেন দেখে পুরোপুরি থমকে যায়। কারণ সেখানে ইন্দ্রের বউ রিমা আর তার কাজিন বান্টি এসেছে। বান্টি তখন ইন্দ্রকে বলে যে আরে দুলা ভাই, কতক্ষণ ধরে অপেক্ষা করছি, আর একটু হলে তো চলেই যেতাম। ইন্দ্র দুম করে বলে উঠেছে চলে গেলেই তো পারতে। ইন্দ্রর এমন কথা শুনে রিমার মুখটা তো পুরোপুরি অন্ধকার হয়ে যায়। ভানু তখন পরিস্থিতিটাকে সামাল দিতে রিমার সঙ্গে পরিচিত হয়ে নেয় এবং রিমাকে ওয়েলকাম জানিয়ে ঘরের মধ্যে আমন্ত্রণ জানায়। এদিকে রিমা তো ঠিক বুঝতে পারে না যে সেখানে আসায় ইন্দ্র মোটেও খুশি হয়নি। সবাই মিলে ঘরের মধ্যে আসার পর বান্টি এটা সেটা বলতে থাকে, আর ইন্দ্র মনে মনে শুধু তার উপর জ্বলতে থাকে। কথা শেষ করে বান্টি বলে যে রিমা, তাহলে আমি এখন চলে যাই কেমন? রিমা বলে যে এত রাতে কিভাবে যাবে, কাল সকালে চলে যেও। এটা শুনে বান্টি থেকে যাওয়ার প্রস্তুতি নিতে ইন্দ্র বলে ওঠে যে এখনো গাড়ি ঘোড়া সবই পাওয়া যাবে, তোমাকে গাড়িতে তুলে দিয়ে আসি। তো এটা শুনে রিমা তো প্রচন্ড অবাক হয়ে যায়, কিন্তু কি আর করার। বান্টি তার ব্যাগপত্র নিয়ে যেতে যেতে ইন্দ্রকে বলে যে রিমার খেয়াল রেখো। ইন্দ্র কোনো কথা না বলে বান্টিকে নিয়ে সোজা রাস্তায় চলে আসে। কিন্তু বান্টি যাওয়ার সময় শুধু রিমাকে নিয়েই কথা বলতে থাকে। আর ইন্দ্রর মেজাজ তো পুরোপুরি বিগড়ে যায়। সে কোনো কথা না বলে তাকে পরপর 4টা থাপ্পড় মেরে বসে। এরপর বান্টিকে বলে যে যদি তোর রিমার সঙ্গে এত গভীর সম্পর্কই থাকে তাহলে তুই তাকে বিয়ে করিসনি কেন? বান্টি তখন বলে যে ভাই, তোমার মাথার কি ঠিক আছে? ব্যাস, সে গুনে গুনে আবারও রিমাকে 4টা থাপ্পড় মারে আর বলে যে সারাক্ষণ রিমার সঙ্গে জোকের মতো লেগে থাকবি, তাহলে ওকে এখানে নিয়ে আসলি কেন? বান্টি রেগে মেগে বলে যে আঙ্কেল পৌঁছে দিতে বলেছে তাই আমি এখানে নিয়ে এসেছি, এতে তুমি রেগে যাচ্ছ কেন? তখন ইন্দ্র আবারও বান্টিকে মারার জন্য তেড়ে উঠলে বান্টি ভয়ে তো দৌড়ে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই রিমা ঘুমিয়ে পড়েছে। আর ভানু রিমার দিকে চেয়ে ইন্দ্রকে বলছে মেয়েটা সত্যি সত্যিই তোকে ভালোবাসে রে। তুই বান্টিকে নিয়ে যাওয়ার পর থেকে সারাক্ষণ শুধু তোর কথাই জিজ্ঞাসা করছিল। ইন্দ্র বলে যে সে যদি আমাকেই ভালোবাসতো তাহলে এমন জঘন্য কাজটা করতো না। ভানু বলে যে ভাই, তুই ভাবির সঙ্গে কোনো বাজে আচরণ করিস না, ভালোভাবে কটা দিন থাক, কয়দিন পর তো ভাবি এমনিই চলে যাবে। ভানুর কথায় ইন্দ্র রেগে মেগে বলে যে দেখ, তোর যদি রিমাকে নিয়ে এত চিন্তা হয় তাহলে তুইও সন্তানের দায়িত্ব নে। এটা বলে ইন্দ্র রাগ করে ঘরের বাইরে চলে আসে এবং নিস্তব্ধ হয়েই দাঁড়িয়ে থাকে। আসলে ইন্দ্রও যে রিমাকে ভালোবাসে না এমনটা নয়, সেও তাকে ভালোবাসে, কিন্তু রিমা যা করেছে ইন্দ্র সেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। পরের দিন সকালে ভানু যোগব্যায়াম করার সময় রিমা তার জন্য চা তৈরি করে নিয়ে আসে। আর এমন সময় কলিং বেল বেজে উঠলে ভানু দরজা খুলতে যায়। এদিকে রিমা ইন্দ্রকে চা এনে দিতে সকাল সকাল রিমাকে দেখে তো ইন্দ্রর মনটা একটু খারাপ হয়ে যায়, কিন্তু কি আর করার, বউ তো, তাই সে খাটে বসে চাটা খেয়ে নেয়। রিমা তখন কে এসেছে এটা দেখার জন্য জানালা গিয়ে দেখতে পায় ভানু আকৃতির সঙ্গে কথা বলছে। আকৃতি তখন জানালা দিয়ে রিমাকে দেখে ভানুকে বলে এই মেয়েটাকে। ভানু তখন দুম করে বলে দেয় যে ওটা বিট্টুর বউ। আসলে ইন্দ্রর ডাক নাম বিট্টু, যেটা আকৃতি জানে না। তাই আকৃতি বলে যে বিট্টুকে। ভানু তখন বলে যে আসলে গ্রামের সবাই আমাকে বিট্টু বলেই ডাকে। তখন আকৃতি বলে যে ভাইয়া, আপনার বিয়ে হয়ে গেছে অথচ আমিই জানি না। তো এভাবে আকৃতি আর ভানুকে কথা বলতে দেখে রিমা ইন্দ্রকে বলে যে এই মেয়েটাকে। তখন ইন্দ্র জানালা দিয়ে ওকে মারতে তার কলিজাটা তো পুরো শুকিয়ে যায়। আর সে রিমাকে বলে যে ওটা ভানুর বান্ধবী। আকৃতি তখন ভানুকে বলে যে তোমার বান্ধবীকে সন্ধ্যায় আমার সঙ্গে দেখা করতে বলবে। এটা শুনে ভানু একগাল হাসি দিয়ে মাথা নাড়ালে আকৃতি সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর ভানু আর ইন্দ্র ফ্যাক্টরিতে যাওয়ার জন্য বের হলে রিমা ইন্দ্রকে থামিয়ে দিয়ে বলে আমার তোমার সঙ্গে একটু কথা আছে। এটা শুনে ভানু ঘরের বাইরে চলে যায়।
আর রিমা তখন হঠাৎ করে ইন্দ্রকে জড়িয়ে ধরে বলে যে, তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো, নাকি বাচ্চা নিতে ভয় পাচ্ছ বলো তো? তুমি ভয় পেও না, দেখো আমাদের বেবিটা হলে আমাদের সংসারটা সুখে ভরে উঠবে। এই বলে রিমা ইন্দ্রর একটা হাত ধরে, আর তার পেটের উপর রাখলে বাচ্চাটা নড়ে উঠতে ইন্দ্র দুম করে হাতটা সরিয়ে ফেলে, আর নিজেকে সামলে নেওয়ার জন্য বলে যে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে গেলাম। ইন্দ্র ঘর থেকে বেরিয়ে আসলে আমরা দেখতে পাই যে ইন্দ্রর বুকের ভিতর যেন তুফান শুরু হয়ে গিয়েছে। সে তো পুরো নিস্তব্ধ হয়ে ভাবছে যে এখন তার কি করা উচিত। তো সন্ধ্যায় ডিউটি শেষ করে ভানু ইন্দ্রকে বলে যে, তুই কি এখনো আকৃতির সঙ্গে দেখা করতে যাবি নাকি? ইন্দ্র বলে যে, না, আমার আর এসব ভালো লাগছে না, আমার মন চাচ্ছে আমি শহর ছেড়েই চলে যাই। এটা বলে ইন্দ্র আকৃতির সঙ্গে দেখা করতে না গিয়ে সোজা বাড়িতে চলে আসে। কিন্তু সে ঘরের মধ্যে ঢুকতে আকৃতি বলে ওঠে যে, বেবি কেমন সারপ্রাইজ দিলাম। ভানু বলে যে, আর একটু হলে তো কলিজাটা বেরিয়ে আসতো। আকৃতি বলে যে, বিট্টু ভাইয়া আপনি তো পুরো সংস্কৃতি মনাই বউ পেয়েছেন, সে আপনার সম্পর্কে অনেক গল্প করলো, কিন্তু আপনার নাম ধরে না। এখানে মজার ব্যাপার হলো রিমা তো জানে যে ইন্দ্রর নাম বিট্টু, তার রিমা ভাবছে যে এইসব কথা আকৃতি ইন্দ্রকে নিয়েই বলছে, কিন্তু আকৃতি তো জানে রিমা ভানুর বউ এবং ভানুর নামে বিট্টু, তাই আকৃতি আসলে বিট্টু বলতে এসব কথা ভানুকেই বলছে। কিন্তু আকৃতির এইসব কথায় ভানু এবং ইন্দ্র দুইজনেই মুখ ঘুরিয়ে যাচ্ছে, যার কারণে রিমা এবং আকৃতি দুজনে কিছুই বুঝতে পারে না। তো আকৃতি তখন বাহানা ধরে যে তারা সবাই মিলে বাইরে ঘুরতে যাবে। তখন ইন্দ্র এবং ভানু দুজনেই বলে ওঠে যে আজকে বাইরে খুবই রোদ, তাই আজকে না যাই ভালো। তখন আকৃতি রিমার পেছনে গিয়ে ইন্দ্রর দিকে তাকিয়ে লুকিয়ে লুকিয়ে ইশারা করতে ইন্দ্র রাজি হয়ে যায়। এরপর তারা ঘুরতে চলে আসে। রিমা এবং আকৃতি হাওয়াই মিঠাই নেওয়ার জন্য ইন্দ্র এবং ভানুর কাছ থেকে একটু দূরেই চলে যায়। রিমা তখন হাওয়াই মিঠাই নিয়ে বলে ওঠে যে, ওগো হাওয়াই মিঠাই খাবে? এবার বোঝেন কি জ্বালা, তারা দুইজনে একসঙ্গে মাথা জাগায়। রিমা তখন ইন্দ্রকে হাওয়াই মিঠাই দিলে ইন্দ্র সেটা ভানুকে দিয়ে দেয়, যাতে আকৃতি বুঝতে না পারে। এভাবেই কিছুক্ষণ ঘোরার পর ভানু চা নিয়ে এসে দেখতে পায় যে আকৃতি এবং রিমা দুইজনে ইন্দ্রর কাঁধে মাথা রেখে বসে আছে। আকৃতি ইন্দ্রর কাঁধ থেকে মাথা তুলে ভানুর কাছে এসে চা নিয়ে দেখতে পায় যে রিমা ইন্দ্রর কাঁধে মাথা দিতে যাচ্ছে। তখন তো ইন্দ্র ভানুকে এটা বুঝিয়ে দেয় যে রিমার মাথায় একটু প্রবলেম আছে, কিন্তু আকৃতির কাছে ব্যাপারটা সুবিধার বলে মনে হয় না। সে মনে করে যে রিমা তো ভানুর বউ, তাহলে সে ইন্দ্রের পেছনে কোনো আঠার মতো লেগে আছে, তাকে আবার কেয়ারও করছে, এটা তো মোটেও সুবিধার লক্ষণ নয়। তাই সে যাওয়ার পথে ইন্দ্রর হাত ধরে টেনে নিয়ে বলে যে, সে বিট্টুর বউ হয়ে তোমার এত গা ঘেঁষে করছে কেন? আমার কিন্তু মেয়েটার ক্যারেক্টার মোটেও ভালো বলে মনে হচ্ছে না, তাই রিমা আর ভানুর সঙ্গে তুমি বাসাতে আর থাকতে পারবে না, আজকেই তুমি বাসাটা ছেড়ে দেবে। ইন্দ্র আকৃতির গায়ে হাত দিয়ে কথা বলছে, এটা দূর থেকে রিমা দেখলে ভানু বলে যে, আমার সাথে আকৃতির একটু ঝগড়া হয়েছে, তাই ইন্দ্র ওকে একটু বোঝাচ্ছে। এটা শুনে রিমা বলেছে, ও আচ্ছা। এরপর রাতের বেলায় আকৃতি ইন্দ্রকে তার বাবার কাছে নিয়ে আসে। আকৃতির বাবা ইন্দ্রকে বলে যে, তুই নাকি ছোট একটা বাসাতে তোর বন্ধু এবং বন্ধুর বউয়ের সঙ্গে থাকিস, এভাবে কষ্ট করে থাকতে হবে না, আজকে থেকে তুই আমার বাসায় শিফট কর। ইন্দ্র কিছু বলবে তখন তাকে সুযোগ না দিয়ে আকৃতির ছোট ভাই বালাচন্দ্রকে বলে যে, এই একে ভেতরে নিয়ে রুমটা দেখিয়ে দে। বালাচন্দ্র তখন ইন্দ্রকে রুমটা দেখিয়ে দিলে ইন্দ্র সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ে। রুমের জানালা দিয়ে হঠাৎ করে তার মনে হয় কেউ যেন তাকে সুরসুরি দিচ্ছে। তখন সে লাফিয়ে ওঠে আর দেখতে পায় এটা আকৃতি। আকৃতি তাকে রুমের দরজাটা খুলতে বলে, কিন্তু ইন্দ্র রাজি হয় না। তখন আকৃতি তাকে একটা খারাপ ইঙ্গিত করে, আর তারপর আপনারা যা ভাবছেন সেটাই হয়েছে। তো এরপর আমরা দেখতে পাই যে ইন্দ্র সকালে বাড়িতে এসে রেডি হয়ে অফিসের দিকেই যাচ্ছে। তখন রিমা এসে বলে যে, ওগো ওভারটাইম করে আসলে, আবার এখন এত সকালে অফিসে যেতে হবে, একটু দেরি করে গেলে হয় না? ইন্দ্র তখন কাজের চাপের অজুহাত দিয়ে আবারও অফিসে চলে যায়। তো ইন্দ্র সারাদিন ডিউটি করে আবারও রাতে আকৃতির বাসায় গেলে আকৃতিও তাকে দিয়ে ওভারটাইম করিয়ে নেয়। ফলে 2 দিন যেতে না যেতেই ইন্দ্র শারীরিক এবং মানসিকভাবে খুবই দুর্বল হয়ে পড়ে, আর সে অনেক ডিস্টার্বও থাকে। তাই আজ রাতে ইন্দ্র আর আকৃতির বাড়িতে না গিয়ে মন খারাপ করে বাড়িতে গিয়ে বসে পড়ে। এটা দেখে রিমা ইন্দ্রর পাশে গিয়ে বসে আর তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি ইদানিং খুবই পরিশ্রম করছো, সব সময় দেখি টেনশনে থাকো, তবে তুমি বাচ্চা নিয়ে কোনো টেনশন করো না। বাচ্চার কথাটা শুনে ইন্দ্র রেগে গিয়ে বলে যে, সারাক্ষণ শুধু বাচ্চা আর বাচ্চা, তোমার মুখ থেকে কি বাচ্চা ছাড়া আর কোনো কথা বের হয় না? এই বলে ইন্দ্র রাগ করেই ঘুমিয়ে পড়ে। রিমা ভাবে যে টানা ডিউটি করার কারণে ইন্দ্রর মেজাজটা হয়তো ভালো নেই। এর মাঝে কেউ দরজায় নক করলে ইন্দ্র বিরক্ত হয়ে দরজা খুলতে যায়, আর একটু পরে রিমা দরজার কাছে এসে দেখতে পায় যে ইন্দ্র লম্বা চওড়া একটা লোকের সঙ্গে কথা বলছে। রিমা তখন ভানুর কাছে জিজ্ঞাসা করে লোকটাকে। ভানু তখন বলে যে, এটা আমাদের চৌকিদার, কিন্তু আমরা তো জানি এই লম্বা চওড়া লোকটা হলো বালাচন্দ্র, আর আকৃতি ইন্দ্রকে নিয়ে যাওয়ার জন্যই তাকে পাঠিয়েছে। তো ইন্দ্র ঘরে এসে কাপড় চেঞ্জ করে রেডি হতে গেলে রিমা বলেছে, তুমি তো বলেছিলে আজ নাইট শিফটে যাবে না, তাহলে আবার যাচ্ছ যে? ইন্দ্র তখন বলে যে, দেখতেই তো পাচ্ছ সে ডাকতে এসেছে। তখন রিমা বলে যে, তোমাকে যেতে হবে না, আমি চৌকিদারের সঙ্গে কথা বলে আসছি। এই বলে রিমা যখন যেতে যাচ্ছিল তখন ইন্দ্র বলে যে, থাক, আমি অফিসে গিয়েই কথা বলে নেব। রিমার তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কিন্তু সে কোনো কিছু না বলে রুমে চলে যায়, আর ইন্দ্র চলে যায় আকৃতির বাড়িতে।
আকৃতির ভাই তাকে শোয়ার কাপড় দিয়ে সেখান থেকে চলে যেতে গেলে ইন্দ্র তাকে থামিয়ে দিয়ে বলে, ভাই তুমি আজকে আমার সঙ্গেই থাকো, আমার একা থাকতে খুব ভয় করছে। আসলে আকৃতি তো এসেই ইন্দ্রর রাতের ঘুমটাই নষ্ট করে দেবে, তাই সে ইন্দ্রর ভাইকে তার সঙ্গেই থাকতে বলে। তাকে জানালার পাশে রেখে সে নিজে শুয়ে পড়ে। তো মাঝরাতে আকৃতি জানালার কাছে এসে ইন্দ্র মনে করে তার ভাইকেই সুরসুরি দেয়, যা দেখে তো বালাচন্দ্র একদম লাফিয়ে ওঠে আর জোরে জোরে চিৎকার করতে শুরু করে। আকৃতি সেখান থেকে ভয় পেয়ে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু ভুল করে সে তার বড় ভাইয়ের সামনে পড়ে যায়। এটা দেখে তার বড় ভাই বুঝতে পারে যে আসলে চোরটা কে আর কে রোজ রাতে চুরি করতে যায়। ব্যাস, পরের দিন সকালে আকৃতির বড় ভাই তার বাবাকে সবকিছুই বলে দেয় আর আকৃতির বাবা ইন্দ্রকে নিয়ে বিয়ের আলোচনায় বসে পড়ে। আকৃতির বাবা ইন্দ্রকে বলে যে তুই আজকে তোর বাড়ির লোকদের ছেলেকে জানাবি তারা যেন এখানে আসে, আমি তোদের এঙ্গেজমেন্টটা করিয়ে রাখতে চাই। ইন্দ্র তো পুরোপুরি অবাক হয়ে যায় এবং ভয় শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে সেখান থেকে চলে যায়। এদিকে রিমা সেই ফটো ফ্রেমটা দেখতে পায় যেটা ইন্দ্র রাগ করে ভেঙে ফেলেছিল। এমন সময় বাইরে বাইকের আওয়াজ শুনতে রিমা সেদিকে তাকালেই দেখতে পায় একটা অপরিচিত লোক ইন্দ্রর বাইক নিয়ে এসে বলছে, কিরে বাইক রেখে চলে এসেছিস যে? আর হ্যাঁ, বাবা বলেছে খুব শীঘ্রই তোদেরকে বিয়ে দিয়ে দেবে। তো এসব কথা রিমা ঘর থেকেই শুনতে পায়। আর একটু পরে ইন্দ্র ঘরের মধ্যে ঢুকলে রিমা বলে যে ওই লোকটা কি তোমার ফ্যাক্টরির চৌকিদার? ফ্যাক্টরি থেকে তোমাকে বাইক দিতে এসেছে? ইন্দ্র তখন বলে যে কেন আসতে পারে না? রিমা বলে যে হ্যাঁ আসতে পারে ঠিকই, কিন্তু তোমার ঘড়ি কোথায়, সেটাও কি ফ্যাক্টরিতে ফেলে এসেছো? ইন্দ্র রিমার এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। রিমা তখন বলে যে তুমি দিনের শিফটের জন্য বাম পাশের রাস্তা দিয়ে যাও আর রাতের শিফটের জন্য যাও ডান পাশের রাস্তা দিয়ে। কেন ইন্দ্র? ইন্দ্র তখন রেগে গিয়ে বলে যে রিমা, আমার মন মেজাজ এমনিতেই ভালো নেই, দয়া করে এসব আজে বাজে কথা বন্ধ করো। তখন রিমা বলে যে আমি আজে বাজে কথা বলছি না। এই বলে রিমা পাশে দাঁড়িয়ে থাকা ভানুকে বলে যে ভানু ভাই, আকৃতির বাড়ি কোন দিকে? ভানু তখন ভুল দিকটাই দেখে দিতে চায় যাতে এদের দুজনের মাঝখানে ঝগড়াটা আর না হয়। রিমা সেটা বুঝতে পেরে তার পেটের সন্তানের কসম দিয়ে সত্যিটা বলতে বলে। তখন ভানু চুপ হয়ে গেলে ইন্দ্র রাগ করে চলে যেতে চায়, কিন্তু রিমা তখন তাকে বাধা দিয়ে বলে যে তুমি কোথাও যাবে না, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই। এটা শুনে ইন্দ্র রেগে গিয়ে বলে যে ঠিক আছে, আমিও বলতে চাই, আজকে একটা হেস্তনেস্ত হয়েই যাক। ভানু ইন্দ্রকে থামাতে গেলে রিমা বলে যে ভানু ভাই, তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করছো আর আমি বোকাও হয়েছি, এখন দয়া করে আমাকে একটু কথা বলতে দাও। ভানু তখন বাইরে চলে গেলে রিমা বলে যে বিয়ের আগে থেকে আকৃতি তোমার সঙ্গে প্রেম চলছিল, তাই না? আমার ভাবতে অবাক লাগছে যে আমি তোমার সন্তান বয়ে নিয়ে বেড়াচ্ছি আর তুমি কিনা এখানে এসে অন্য একটা মেয়ের সঙ্গে এসব করছো। ছি, একবারও কি তোমার আমাদের সন্তানের কথা মনে পড়ে না? ইন্দ্র তখন রেগে গিয়ে বলে যে না, কারণ এই সন্তান তো আমারই নয়। এই কথা শোনার পর তো রিমা তার মুখে ঠাস করে একটা চড় মেরে বসে। ইন্দ্র তখন নিজেকে সামলে নিয়ে রেগে গিয়ে বলে যে আমি বিয়ের সময় আকৃতির জন্য মন খারাপ করেছিলাম না, আসলে বিয়ের 2 দিন আগে আমার ভ্যাসেক্টমি অপারেশন হয়েছিল, এই জন্যই আমি মন খারাপ করে বসেছিলাম। আর তুমি তো ভালো করেই জানো এই অপারেশন করলে ঠিক কি হয়, আমি তো কখনোই বাবা হতে পারবো না, তাহলে তোমার গর্ভে সন্তান কি করে আসে? তুমি তো তোমার প্রেমিকের সন্তান জোর করে আমার উপর চাপিয়ে দিচ্ছ, তাই না? আর আমাকে কিনা জঘন্য মানুষ বলছো? এই বলে ইন্দ্র রেগে মেগে সেখান থেকে চলে যায় আর রিমা তো কান্না করতে শুরু করে। এরপর দেখা যায় যে ইন্দ্র এক নদীর ঘাটে বসে অঝরে কাঁদছে আর এদিকে রিমাও বসে অঝরে কাঁদতে কাঁদতে বাড়িতে টেলিফোন করে সব ঘটনাই খুলে বলে। ইন্দ্র আবারও আকৃতির বাড়িতে আসে আর আকৃতির বাবাকে জানায় যে সে আকৃতিকে বিয়ে করতে পারবে না। এটা শুনে আকৃতির ভাইরা তো অনেক রেগে যায়, কিন্তু তার বাবা তাদেরকে শান্ত করে ইন্দ্রকে কাছে ডেকে বলে যে তুমি কেন বিয়ে করতে পারবে না? তখন ইন্দ্র লজ্জায় লজ্জায় বলে যে আমার শরীরে অনেক কষ্ট, কারণ আমার ভ্যাসেক্টমি অপারেশন করানো হয়েছে। কিন্তু আকৃতির বাবা ও ভাইরা ভ্যাসেক্টমি অপারেশন যে কি সেটা বুঝতেই পারে না, তারা মনে করে যে এটা সাধারণ কোনো সমস্যা, তাই হাসাহাসি করতে থাকে আর ইন্দ্রকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ইন্দ্র যে কিছু বলবে সেই সুযোগটাও তাকে দেওয়া হয় না। তখন আকৃতির বাবা বলে যে এই ডক্টর, আমার মেয়ের জামাইয়ের সঙ্গে নাকি ভ্যাসেক্টমি হয়েছে, ওটা অপারেশন করে ঠিক করে যেত। ডক্টর তখন তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এটা ঠিক করা সম্ভব নয়, কিন্তু এরা ডক্টরকে জানে মেরে ফেলানোর হুমকি দিলে ভয়ে সে ইন্দ্রকে ক্লিনিকের ভেতরে নিয়ে যায়। আর এদিকে আকৃতির বাবা ও ভাইয়েরা অপারেশন থিয়েটারের সামনে বসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে আকৃতির বাবাকে বলে যে খুশির সংবাদ, আপনার জামাইয়ের তো ভ্যাসেক্টমি করানোই হয়নি, সে তো একদম স্বাভাবিকই আছে। এটা শুনে আকৃতির ভাইরা মনে করে যে ইন্দ্র হয়তো আকৃতিকে বিয়ে না করার জন্য এমন মিথ্যা কথা বলেছে, তাই তারা রেগে মেগে ইন্দ্রকে মারতে যায়। তখন ডাক্তার তাদেরকে থামিয়ে দিয়ে বলে যে ইন্দ্র মিথ্যা কথা বলেনি, একজন ডাক্তার দিনে শত শত অপারেশন করলে 2-1টা মিস হতেই পারে। তো ইন্দ্র ঠিক আছে জেনে তারা তো খুশিতে ফেটে পড়ে। আর ইন্দ্র তো এদিকে নাজেহাল অবস্থা, কারণ সে ঠিক আছে মানে রিমার গর্ভের সন্তানও তার, কিন্তু সে রিমাকে সন্দেহ করে তার সঙ্গে কত বাজে আচরণটাই না করেছে। এসব ভেবে ইন্দ্র যেন পুরো বিধ্বস্ত হয়ে পড়ে। তো মাঝরাতে ইন্দ্র দুর্বল শরীর নিয়ে টলমল করতে করতে বাসায় ফিরলে ভানু তার কাছে জানতে চায় কি হয়েছে। ইন্দ্র তখন বলে যে সকালে সব কথা বলবো। ভানু তখন কিছু না বলে সেখান থেকে চলে গেলে ইন্দ্র এসে রিমার পাশে বসে আর রিমাকে আলতো করে ছুঁয়ে আদর করতে থাকে। এরপর নিজের ভুলটা বুঝতে পেরে আফসোস করতে করতে রিমার পেটে হাত বলে নিজের সন্তানের অস্তিত্বটা বোঝার চেষ্টা করে। তো পরের দিন সকালে ইন্দ্র ঘুমিয়ে থাকার সময় হঠাৎ করে বাইরে ডাকাডাকি শুনে তার ঘুম ভেঙে যায় আর বাইরে এসে দেখতে পায় তার পুরো ফ্যামিলি এখানে চলে এসেছে।
ইন্দ্র রিমার পেটের বাচ্চাকে অস্বীকার করেছে এটা শুনতে পেরে তার পুরো ফ্যামিলি এসে ইন্দ্রকে তো রেগে মেগে অনেক কথা শোনাতে থাকে। ইন্দ্র তখন বলে যে আমি কাল পর্যন্ত ভুল ছিলাম, কিন্তু এখন আমি জানতে পেরেছি যে রিমার গর্ভের সন্তানটা আমার, তাই আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি। ইন্দ্রের বাবা রেগে গিয়ে বলে যে তোকে আমি পরে দেখছি, আগে তুই বল সে কুস্তিগিরের বাড়িটা কোন দিকে। ইন্দ্র বলতে না চাইলে রিমার কাজিন বান্টি ভানুকে দেখিয়ে বলে যে এই লক্ষণটাকে ধরলে আমরা সেখানে পৌঁছতে পারবো। ব্যাস, ভানু ফেসে যায়। আর কোনো উপায় না পেয়ে সবাইকে নিয়ে আকৃতির বাড়িতে চলে আসে, কিন্তু ভেতরে ঢুকতেই তারা কুস্তিগিরকে দেখে একটু ভয় পেয়ে যায়। তো ভানু আকৃতির এক ভাইকে ডাক দিলে সে তাদের কাছে এসে পরিচয় জানতে চায়। ইন্দ্রর বাবা তার পরিচয় দিতেই আকৃতির ভাই খুশি হয়ে গিয়ে তাদেরকে প্রণাম জানায়। আসলে সে মনে করছে যে তারা আকৃতির সঙ্গে ইন্দ্রর এঙ্গেজমেন্ট করানোর জন্যই এসেছে। তো সবাইকে বসতে দেওয়ার পর আকৃতির বাবা তাদের কাছে এসে পরিচয় পর্বটা শেষ করে ফেলে এবং তাদের আদরের মেয়ে আকৃতিকে ডেকে ইন্দ্রর বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আকৃতি তখন ইন্দ্রর বাবাকে প্রণাম করে। পরে ইন্দ্র দাদিকে প্রণাম করতে গেলে সে বলে যে এই জাদু করে নিয়ে কি আমার ইন্দ্রের মাথাটাকে নষ্ট করে দিয়েছে। এসব শুনে আকৃতির ভয় বলে যে এই বুড়ি কিসব আজে বাজে বকছিস। ইন্দ্র দাদি তখন বলে যে এই তুই বুড়ি কাকে বলছিস, ষাঁড়ের বাচ্চা কোথাকার। ব্যাস, দুই দলের মধ্যে শুরু হয়ে যায় মারামারি। ইন্দ্র তো তখন সেখানে এসে এই কাণ্ড দেখে পুরোই অবাক। এদিকে দুই পক্ষের মাঝে মারামারির সময় ইন্দ্র ভাবে আকৃতিকে বলে যে একটা বিবাহিত ছেলের সঙ্গে লটর পটর করতে তো লজ্জা করে না। রিমা ওর বউ এটা জানার পর তুই ওকে বিয়ে করতে চাস। ইন্দ্র বিবাহিত এবং রিমাই যে ওর বউ এটা শুনতেই তো আকৃতি এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেয়, আর সে তো পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায়। এরপর আকৃতি তার বাবার কাছে সে যেই বলে ইন্দ্র বিবাহিত, ব্যাস এটা শুনে তো সেও একদম থমকে যায়। আকৃতির বাবা রেগে গিয়ে বলে যে আমাদের সঙ্গে এত বড় প্রতারণা। পাশ থেকে রিমার বাবা বলে ওঠে যে প্রতারণা তো আমার মেয়ের সঙ্গেও হয়েছে, সে আমার মেয়ের কাছ থেকে মুক্তি পেতে মিথ্যা ফ্যাসিকটেমির বাহানায় সে এখানে এসে ফুর্তি করেছে। পাশ থেকে বান্টি বলে যে বাহ দুলাভাই, তুমি এখানে এসে অন্য মেয়ের সঙ্গে লাইন মারছো আর আমাকে বলো যে আমার রিমার সঙ্গে চক্কর চলছে। এভাবেই সবার সব অভিযোগ ইন্দ্র মুখ বুঝেই শুনে যায়। আর এরপর সে বলে যে আমি কারোর সঙ্গেই প্রতারণা করিনি, বরং আমি নিজের সঙ্গে সব থেকে বড় প্রতারণা করেছি। আমি যখন বিয়ে করার জন্য শহর থেকে গ্রামে ফিরছিলাম তখন কিছু লোক আমাকে জোর করে ধরে ভ্যাসেক্টমি অপারেশন করিয়ে দিয়েছে। এরপরে আমি রিমাকে বিয়ে করে সুখেই ছিলাম, কিন্তু আমি শহরে আসার পর হঠাৎ করে রিমার গর্ভে সন্তান চলে আসলো। আমার তো সন্তান জন্মদানের ক্ষমতা আগে থেকেই নষ্ট করে দেওয়া হয়েছে, তাহলে রিমার গর্ভে কিভাবে সন্তান এলো? তখন আমি মনে করি যে রিমা হয়তো তার জীবনে অন্য কাউকে নিয়ে সুখী আছে, তাই আমি ভাবতাম রিমা যদি অন্য কাউকে নিয়ে সুখী থাকে তাহলে আমি কেন থাকতে পারবো না। এরপরে আমার জীবনে আকৃতি আসে, কিন্তু এখন আমি জানতে পেরেছি যে আমার এই অপারেশনটা ঠিকমতো হয়নি। আর এটা শোনার পর যেই আমি আমার পরিস্থিতিটা সামাল দেব সেই সময় আপনারা শুরু করলেন আপনাদের তামাশা। আমার ভুল হয়েছে যে আমি এই বিষয়টা আগে কাউকেই জানাইনি, আর এটা বললেই বা কি হতো, সবাই তো আমাকে নিয়ে সবসময় ঠাট্টা করত। আমি মানলাম আমি অপরাধী, কিন্তু আমার মতো শত শত মানুষকে জোর করে ধরে নিয়ে গিয়ে এক মুহূর্তে যারা জীবনটাকে নষ্ট করে দিল তাদের অপরাধের হিসাবটা কে নেবে? হ্যাঁ, ইন্দ্রের সব কথা শুনে সবাই তো ইন্দ্রের ভেতরে কষ্টটা ফিল করতে পারে আর নিস্তব্ধ হয়ে চুপচাপে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে রিমা ডেলিভারির পেন শুরু হয়ে যায় আর পরিস্থিতি বেগতিক দেখে আকৃতির বাবা নিজে তাদের গাড়িটা বের করতে বলে। রিমাকে হসপিটালে নিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তো ফলাফল জানার জন্য দুই পরিবারের সবাই বাইরে অপেক্ষা করতে থাকে। সেই সময় আকৃতি হাসপাতালে আসলে তার বাবা বলে যে তুই এখানে এসেছিস কেন? আকৃতি বলে যে বাবা আমার ইন্দ্রের সঙ্গে কিছু হিসাব বাকি আছে। ইন্দ্রের বাবা তখন বলে যে এসব কথা রাখ, পরে দেখা যাবে। কিন্তু আকৃতি তার বাবার কোনো কথায় কান না দিয়ে ইন্দ্রের কাছে গেলে ইন্দ্র কিছু একটা বলতে যাবে, ঠিক এরই মাঝে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। সবাই বুঝতে পারে যে রিমার বাচ্চা হয়েছে। তখনই একজন ডক্টর বেরিয়ে এসে সবাইকে সুখবর দিয়ে বলে যে মেয়ে হয়েছে এবং মা মেয়ে দুইজনেই সুস্থ আছে। এটা শুনে তো ইন্দ্র সহ সবাই অনেক খুশি হয়ে যায়। আকৃতি এটা ভেবে এক বুক কষ্ট নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। আর এখানে ইন্দ্রের সঙ্গে আকৃতির সম্পর্কটা চিরতরেই শেষ হয়ে যায়। আকৃতিকে এভাবে কষ্ট পেতে দেখে ইন্দ্র আকৃতিকে পেছন থেকে থামায়। আর তারপর তার মনে হয় যে একদিন তো সে আকৃতির বাড়িতে অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল, সেই দিনের ঘনিষ্ঠতার কারণে আকৃতিও এখন প্রেগনেন্ট। আর এরপর আমরা কয়েক মাস পরের দৃশ্য দেখতে পাই যখন ইন্দ্র একসঙ্গে 3টা বাচ্চাই সামলাচ্ছে, মানে একটা বাচ্চা রিমার আর 2টা হলো আকৃতির। আর এখানে দুঃখের সংবাদ হলো ইন্দ্র বাধ্য হয়েছিল আকৃতিকেও বিয়ে করতে। মানে বোঝো ঠেলা, তুমি লুকিয়ে লুকিয়ে কুস্তি খেলবে আর তার ফল পাবে না, সেটা তো হতেই পারে না। যাই হোক, তো এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। আসলে মাঝে মাঝে অন্যের করা কাজের জন্য আমাদের এই বিপদে পড়তে হয়। কি এক ভ্যাসেক্টমি অপারেশন ইন্দ্রর সঙ্গে হলো, তার তো কোনো কাজই হলো না, উল্টো সে এখন 3 বাচ্চার বাপ। না জানি সামনে আরো কতগুলো আসছে। যাই হোক, তো আজ এই পর্যন্তই থাক। আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।